আমার কথা কি শোনা যাচ্ছে? স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি ম্যাম, শুনতে পাচ্ছি ম্যাম, স্ক্রিনও দেখতে পাচ্ছি। আচ্ছা, আমি আর 2 মিনিট ওয়েট করছি, তারপর আমরা শুরু করে দিব। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, আমরা শুরু করে দেই পড়া, ঠিক আছে? শোনা যাচ্ছে তো কথা? আমরা আগের দিন শুরু করেছিলাম মেডিকেল ল্যাবরেটরি ইকুইপমেন্ট, যেটা CO1 এর অন্তর্ভুক্ত। তো লাস্ট ক্লাসে আমরা কি কি টেস্ট হইতে পারে, RBC, WBC, হিমোক্রেট টেস্ট এটসেট্রা, এগুলো সম্পর্কে পড়েছিলাম। একদম প্রথমে আমরা দেখেছিলাম যে কিছু মেজর ইকুইপমেন্ট আছে যেগুলার সাহায্যে আমরা বিভিন্ন পরিমাপ, বিভিন্ন অ্যানালাইজ করি, কিন্তু আমরা শুধু এগুলোর নামগুলাই দেখেছিলাম, আমরা এগুলা সম্পর্কে পড়ি নাই। আমরা আজকে মেনলি এই সমস্ত যে মেজর ইকুইপমেন্টস গুলা যে দেখতে পাচ্ছ, কালারিমিটার, ফ্লেম ফটোমিটার এটসেট্রা, এগুলা সম্পর্কে আমরা আজকে পড়বো। আমরা এর আগে গত ক্লাসে যেটা পড়েছিলাম যে ব্লাডের কি কি টেস্ট হওয়া পসিবল, বলেছিলাম যে এখানে RBC, WBC এগুলাকে একত্রে CBC দিয়ে মাপে। কেমিক্যাল টেস্টের মধ্যে আছে হচ্ছে গিয়ে প্রোটিন টেস্ট, কোলেস্টেরল টেস্ট এটসেট্রা, গ্লুকোজ ফাস্টিং টেস্ট, এগুলো সম্পর্কে আমরা পড়েছিলাম। এরপর আমরা দেখেছিলাম যে অ্যান্টিজেন কিংবা অ্যান্টিবডি টেস্ট হয়। ব্যাকটেরিওলজিক্যাল টেস্ট মানে হচ্ছে ইউরিনের কালচার দেয় অনেক সময় ইউরিন ইনফেকশন হইলে। হিস্টোরিক্যাল টেস্টের মধ্যে আছে বায়োপসি, যেটা ক্যান্সারের জন্য করা হয়ে থাকে। এগুলো আমরা আগের দিন পড়ে এসেছি। আমরা আজকে যেটা দেখব সেটা হচ্ছে যে বিভিন্ন ইকুইপমেন্ট গুলা অ্যাকচুয়ালি কি, যেগুলা দিয়ে আমরা মেজারমেন্ট গুলা করে থাকি। তাহলে এখন সেগুলা শুরু করছি। প্রথমে একটা ইকুইপমেন্ট যেটা, সেটা হচ্ছে কালারিমিটার। কালারিমিটার দিয়ে যেটা করে যে কোনো একটা লিকুইড, সেখানে কি মাত্রায় কি অ্যাবজর্ব হচ্ছে, একটা লাইট তুমি পাস করাচ্ছ একটা স্যাম্পলের মধ্যে দিয়ে বা একটা কনসেন্ট্রেশনের মধ্যে দিয়ে, তুমি একটা লাইট পাস করাচ্ছ। অবভিয়াসলি লাইটটা তো অ্যাবজর্বও হবে, কিছু তো ট্রান্সমিটও হবে। এখন যতটুকু মাত্রায় লাইটটা অ্যাবজর্ব হচ্ছে, বলা হয় যে সেটা হচ্ছে আমার যে কনসেন্ট্রেশনটা, আমার যে সলিউশনটা ছিল তার যে কনসেন্ট্রেশন সেটার সাথে প্রপোর্শনাল। এই মূলনীতির উপর ভিত্তি করে কালারিমিটার দিয়ে আমরা কোনো সলিউশনের কনসেন্ট্রেশন মাপতে পারি। তার মানে কালারিমিটার দিয়ে কি করা হয়? কালারিমিটার দিয়ে আমরা কোনো সলিউশনের কনসেন্ট্রেশন মাপতে পারি। এখন কথাগুলো তো আমি আমার নিজের ভাষায় বললাম, এখন একটু বইয়ের ভাষায় দেখি কি বলছে। A calorimeter is a device used in calorimetry that measures the absorbance of a particular wavelength of light by a specific solution. একটা সলিউশনের মধ্যে দিয়ে তুমি যদি কোনো একটা লাইট পাস করাও, তাহলে লাইটটা কতটুকু অ্যাবজর্ব হচ্ছে
সেটা তো তুমি বুঝতেই পারবা, ঠিক আছে? যেমন একটা ইয়েলো স্যাম্পলের কি করে, একটা ইয়েলো স্যাম্পল যদি হয়ে থাকে, একটা ইয়েলো রঙের যদি একটা হলুদ রঙের যদি একটা সলিউশন হয়ে থাকে, তাহলে সেটা শুধুমাত্র হলুদ ইয়েলো রঙকে পাস করছে, বাকি রংগুলাকে সে অ্যাবজর্ব করে নিচ্ছে, ঠিক আছে? এখন যতটুকু মাত্রায় সে অ্যাবজর্ব করছে সেটা থেকে আমরা বলতে পারি তাহলে এই সলিউশনটার কনসেন্ট্রেশন ছিল এতটুকু। It is commonly used to determine the concentration of a known solid in a given solution. Beer-Lambert law, which states that the concentration of a solute is proportional to the absorbance. এখানকার মূল যে প্রিন্সিপালটা, যেটা বারবারই বলছিলাম, যে একটা দ্রবণের সলিউশন একটা সলিউশন বা একটা দ্রবণের কনসেন্ট্রেশন কতটুকু হবে, সেই দ্রবণ বা সলিউশনের মধ্যে তুমি যখন একটা লাইট পাস করাচ্ছ, লাইটের কিছু কিছু ওয়েভলেন্থ সে অ্যাবজর্ব করে নিবে। কোন মাত্রায় সে অ্যাবজর্ব করছে সেটার উপর ডিপেন্ড করে ওই সলিউশন কিংবা দ্রবণের কনসেন্ট্রেশন নির্ধারণ হবে। এটার সাহায্যে আমরা কোনো সলিউশনের কনসেন্ট্রেশন মাপতে পারি কালারিমিটার এই যন্ত্র বা এই ইকুইপমেন্টের সাহায্যে। এটা হচ্ছে আমরা এখানে কালারিমিটার সম্পর্কে পড়লাম। এখন তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে সেটা করো। কেউ মানে কিছু না ম্যাম, এটা হলো গিয়া কনসেন্ট্রেশনটা মেজার করে। এক্স্যাক্টলি, হ্যাঁ, কালারিমিটার দিয়ে কি করে, কনসেন্ট্রেশন মেজার করে। কনসেন্ট্রেশন তুমি কিভাবে পাবা, একটা লাইট পাস করাবা, সেই লাইটের কতটুকু অ্যাবজর্ব হচ্ছে সেটা হচ্ছে কনসেন্ট্রেশনটার সমানুপাতিক, সেখান থেকে আমরা ক্যালকুলেশন করে বের করছি। এক্স্যাক্টলি, বুঝতে পেরেছো? জি ম্যাম। তাহলে এখানে আর কিছু বলবা নাকি নেক্সট স্লাইডে যাব? নেক্সট আচ্ছা, এখানে যেটা হচ্ছে একটু খেয়াল রেখো, এখানে আমরা একটা বিয়ার ল্যাম্বার্ট ল, এই ল অনুসারে আমরা বলছি যে কনসেন্ট্রেশনটা হবে তুমি কোন মানে লাইটটা কোন মাত্রায় অ্যাবজর্ব হচ্ছে সেটার উপর, ঠিক আছে? এই যে আমি যে বারবার বলছি, হ্যাঁ, অ্যাবজর্বেন্স থেকে আমি কনসেন্ট্রেশন মেপে ফেলবো, এটা তো আমার কথা হইলে তো হবে না, তাই না? এটা হচ্ছে বিয়ার্স ল্যাম্বার্ট একটা ল আছে, সেখান থেকে আমরা এই জিনিসটা পাচ্ছি। তাহলে এটা গেল কালারিমিটার। এখন আমরা নেক্সটটাতে যাই তাহলে। নেক্সট আমরা আরেকটা ইকুইপমেন্ট সম্পর্কে পড়বো, সেটা হচ্ছে ফ্লেম ফটোমিটার। ফ্লেম ফটোমিটারে কি করে, ফ্লেম ফটোমিটারে তুমি আবার ওই একই কথা, তুমি কনসেন্ট্রেশন মাপতে পারবা। আগে যেটা হইতো যে কালারিমিটারে আমরা কনসেন্ট্রেশন মাপতেছিলাম, সেই কনসেন্ট্রেশনটা আমরা মাপছিলাম, আমি কালারিমিটারের কথাই বলছি, কালারিমিটারে আমরা কনসেন্ট্রেশনটা মাপছিলাম কোন একটা সলিউশনের কনসেন্ট্রেশন মাপছিলাম। এখন আমি কোনো সলিউশনের কনসেন্ট্রেশন মাপবো না, আমি একটা মেটালিক আয়নের কনসেন্ট্রেশন মাপবো, ঠিক আছে? দেখো একটু আগে বলছিলাম একটা দ্রবণের কনসেন্ট্রেশন মাপবো, মানে একটা লিকুইড জিনিসের আমি কনসেন্ট্রেশন মাপবো। এখন আর লিকুইড কিছু না, এখন আমি একটা মেটালিক আয়নের আমি একটা কনসেন্ট্রেশন মাপবো। সেটার জন্য যেটা করতে হবে, মেটালিক আয়নকে আমার আগুনে পুড়াইতে হবে, মানে ফ্লেম দিতে হবে, ঠিক আছে? তুমি যখন সেটার মধ্যে একটা ফ্লেম দিচ্ছ, তুমি যখন আগুনে পুড়াচ্ছ, যেমন আমরা কি করি মানে ধরো সিগারেটের সময় যেটা হয় যে তুমি একটা লাইটার দিয়ে একটা ফ্লেম ক্রিয়েট করে, সেখান থেকে আমরা মানে সিগারেটটা সেখানে ধরানো হয়, ঠিক আছে? তো সেই রকম তুমি একটা মেটালিক আয়নে তুমি যদি একটা লাইটিং দিয়ে বা কোনোভাবে একটা ফ্লেম দাও, তাহলে সেখান থেকে আমরা কনসেন্ট্রেশনটা মাপতে পারবো। কিভাবে মাপতে পারবো? Flame photometer can be used to determine the concentration of a certain metallic ions like sodium, potassium, lithium, calcium, cesium, etc. আমি আবার বলছি, ক্যালোরিমিটারে আমরা কোন একটা সলিউশনের কনসেন্ট্রেশন মাপতাম, ফ্লেম ফটোমিটারে আমরা একটা মেটাল আয়নসের কনসেন্ট্রেশন মাপবো। এখানে যেটা হচ্ছে, the principle of flame photometer is based on the measurement of the emitted light intensity when a metal is introduced to the flame.
তুমি যখন একটা ফ্লেমের মধ্যে মেটালিক আয়নটাকে দিচ্ছ তখন যে লাইটটা এমিট হবে সেখান থেকে আমরা বুঝতে পারবো যে এই মেটাল আয়নের কনসেন্ট্রেশন কতটুকু ছিল। The wavelength of the color gives information about the element and the color of the flame gives information about the amount of the element present in the sample. তাহলে কালারিমিটার দিয়েও আমরা কনসেন্ট্রেশন মাপছি, ফ্লেম ফটোমিটার দিয়েও আমরা কনসেন্ট্রেশন মাপছি। কালারিমিটারে ছিল দ্রবণের মধ্যে দিয়ে আমরা লাইট পাস করাচ্ছি, তাই আমরা একটা সলিউশনের কনসেন্ট্রেশন মাপতে পারছি। ফ্লেম ফটোমিটারের সাহায্যে আমরা কোনো একটা মেটাল আয়নের কনসেন্ট্রেশন মাপতে পারছি, এবং এখানে মেটাল আয়নটাকে আমরা একটা ফ্লেমের সাথে ধরলে তখন সেখান থেকে যে লাইটটা এমিট হবে সেখান থেকে আমরা কনসেন্ট্রেশনটা মেজারমেন্ট করছি। এটা গেল ফ্লেম ফটোমিটার, আর একটা ইকুইপমেন্ট। তাহলে এখানে কেউ কোনো কোয়েশ্চেন করতে চাও? না ম্যাম। তাহলে নেক্সট স্লাইডে যাই। দুইটা ইকুইপমেন্ট আমরা পড়ে ফেললাম। এটা হচ্ছে স্পেকট্রোফটোমিটার। স্পেকট্রোফটোমিটারে যেটা বলছে যে মেজার্স লাইট অ্যাবজর্বেন্স বাই এ লিকুইড সাবস্টেন্স এট ভেরিয়াস ওয়েভলেন্থ। এটা দিয়ে আমরা যেটা করছি স্পেকট্রোমিটারের সাহায্যে, স্পেকট্রোফটোমিটারের সাহায্যে কোনো কিছুতে কতটুকু লাইট অ্যাবজর্ব হচ্ছে। আমি এর আগে বলছিলাম যে ঠিক আছে, কালারিমিটারের সাহায্যে এই যে অ্যাবজর্বেন্স অফ লাইট হচ্ছে সেখান থেকে আমরা সলিউশনের কনসেন্ট্রেশন মেপে ফেলবো, খুব ভালো কথা, ঠিক আছে। কিন্তু কথা হচ্ছে লাইট কতটুকু অ্যাবজর্ব হচ্ছে তুমি সেইটা কিভাবে মাপবা? ঠিক আছে, একটু খেয়াল করো। কালারিমিটারে আমরা বলছি যে হ্যাঁ, লাইট যে অ্যাবজর্ব হচ্ছে সেটা থেকে আমরা সলিউশনের কনসেন্ট্রেশন মেপে ফেলবো, কিন্তু লাইট কতটুকু অ্যাবজর্ব হচ্ছে সেটা আমরা কোন যন্ত্রের সাহায্যে মাপবো? সেটা হচ্ছে স্পেকট্রোফটোমিটার। এখানে যেটা বলছে স্পেকট্রোফটোমিটারে মেজার্স লাইট অ্যাবজর্বেন্স বাই এ লিকুইড সাবস্টেন্স এট ভেরিয়াস ওয়েভলেন্থস। ঠিক আছে, এটা হচ্ছে স্পেকট্রোফটোমিটারের কাজ। তাহলে এখানে কেউ কিছু বলতে চাও? বলবা কিছু? না ম্যাম। ওকে, তাহলে নেক্সট হাতে যাই। আমরা তিনটা ইকুইপমেন্ট সম্পর্কে জানলাম। এটা হচ্ছে আরেকটা অ্যাপারচার ইম্পিডেন্স সেল কাউন্টার। এটা দিয়ে যে জিনিসটা করা হয় আমি একটু নিজের ভাষায় বলে নিই। সেটা হচ্ছে এই যে আমরা বলি না যে আরবিসি, লোহিত রক্তকণিকা, রেড ব্লাড সেল, কিংবা ডাব্লিউবিসি, আমরা যখন একটা সিবিসি করাই, কমপ্লিট ব্লাড কাউন্ট করাই, তখন তোমাকে রিপোর্টে লেখা থাকে যে প্লেটিলেট হচ্ছে এতগুলা, এতটুকু আছে, 1 লাখ আছে বা এরকম, আরবিসি আছে এতটুকু, এত এত পরিমাণ, এরকম। এখন আমরা এই সেলগুলা কিভাবে মাপি? ঠিক আছে, এই যে কত সংখ্যক সেল আছে এটাই তো আমরা সিবিসি থেকে দেখছি, তাই না? কমপ্লিট ব্লাড কাউন্ট আমরা গুনছি যে কতগুলা সেল আছে সেখানে। এই যে কাউন্ট গুলা, কতগুলা সেল আছে, এই জিনিসটা অ্যাপারচার ইম্পিডেন্স সেল কাউন্টারের মাধ্যমে করা হবে। এখানে যেটা করা হয়, একটা শিশিও বলবো না, একটা মেশিন, ঠিক আছে, মেশিনটা হচ্ছে এরকম, সেটার অ্যাপারচার মানে সেটা খুবই সরু একটা রাস্তা, ঠিক আছে, এতটাই সরু, এতটাই চিকন একটা রাস্তা বা একটা পথ। একটা পথ মানে সেটা একটা বিকার হইতে পারে, একটা মেশিনের একটা অংশ, ঠিক আছে, সেটা এতটা চিকন, এতটা সরু যে সেখান দিয়ে এট এ টাইম শুধুমাত্র একটা করে সেল পাস হইতে পারবে। ঠিক আছে, একটা সেল তো কত ছোট, কত চিকন, কত আনুবীক্ষণিক হয়ে থাকে, ঠিক আছে। তো আমার এই অ্যাপারচার অ্যাপারেটাস সেল কাউন্টার, এই জিনিসটার যে অ্যাপারচারটা থাকবে, এটার যে তোমার বিকারটা থাকবে বা এটার যে তোমার রাস্তাটা থাকবে, এটা এতটাই চিকন থাকবে যে এটা দিয়ে শুধুমাত্র একটা সেল এট এ টাইম যাইতে পারবে। এখন এট এ টাইম যদি শুধু একটা করে সেল যায় তুমি যেটা গুনতেই পারবা,
সেটার জন্য হয়তো তোমার কোনো জায়গায় কোনো একটা ইম্পিডেন্স চেঞ্জ হচ্ছে, তুমি সার্কিটটা এমন ভাবে কানেকশন দিলা, সেখান থেকে আমরা তোমাকে যে স্যাম্পল ব্লাডটা দেওয়া হচ্ছে সেখানে কতটুকু আরবিসি আছে, কতটুকু ডাব্লিউবিসি আছে এটসেট্রা আমরা গুনতে পারবো। এখন এটা তো আমি আমার নিজের ভাষায় বললাম, এখন একটু বইয়ের ভাষায় মিলাই নেই কি বলছে। The traditional method for counting cells is electrical impedance, also known as the Cutler principle. Whole blood is passed between two electrodes through an aperture so narrow that only one cell can pass through at a time. The impedance changes as a cell passes through. The change in impedance is proportional to the cell volume, resulting in a cell count and measures of volume. দুইটা ইলেকট্রোড থাকবে, দুইটা ইলেকট্রোডের মাঝখানের যে রাস্তাটা সেটাই হচ্ছে তোমার অ্যাপারচারটা, যেটা অনেক থিন একটা অ্যাপারচার থাকবে। যখন কোনো সেল এই চিকন রাস্তা দিয়ে এই অ্যাপারচার দিয়ে পাস হবে, তখন এই দুইটা ইলেকট্রোডের মাঝখানে যে ইম্পিডেন্সটা সেটা চেঞ্জ হবে। তুমি সেটা দেখে ডিসাইড করবে যে ঠিক আছে এত সময়ে এখান দিয়ে কয়টা সেল পাস হইলো, তাহলে এখানকার টোটাল সেল কাউন্ট কত, সেল কাউন্ট মানে হচ্ছে ঠিক আছে এখানে ব্লাড কাউন্ট কত বা কিছু, সেটা আমরা পরিমাপ করতে পারবো। এবং এই যে প্রিন্সিপালটা, এই ফর্মুলাটা বা এই থিওরিটা, এটাকে বলছে কাল্টার প্রিন্সিপাল। ঠিক আছে, এটা গেল অ্যাপারচার ইম্পিডেন্স সেল কাউন্টারের কথা। এখন তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেটা আমাকে বলো, আর আমিও তোমাদেরকে একটা প্রশ্ন করতে চাই। সেটা হচ্ছে আজকের দিনে আমরা এখন পর্যন্ত টোটাল 4টা ইকুইপমেন্ট সম্পর্কে জানলাম। ঠিক আছে, কালারিমিটার, ফ্লেম ফটোমিটার, তারপরে স্পেকট্রোমিটার, তারপরে এখন অ্যাপারচার ইম্পিডেন্স সেল কাউন্টার। এই টোটাল 4টা ইকুইপমেন্ট সম্পর্কে পড়ে আমরা কয়টা থিওরেম বা কয়টা ল সম্পর্কে জেনেছি বলো তো? দুইটা ল, প্রথমটাতে একটা দেখছিলাম আর এটা এক্স্যাক্টলি, আমরা এখন পর্যন্ত 4টা ইকুইপমেন্ট পড়েছি। তার মধ্যে একদম প্রথমে যেটা ছিল যে একদম প্রথমে ছিল কালারিমিটার, সেখানে ছিল বিআর ল্যাম্বার্ট ল। ঠিক আছে, থিওরেম। জি ম্যাম। এক্স্যাক্টলি। আর আমরা তারপরে আমরা পড়েছিলাম ফ্লেম ফটোমিটার, সেখানে আমরা কোনো ল নাম দিয়ে পড়ি নাই। এরপরে স্পেকট্রোফটোমিটার, সেখানেও আমরা কোনো ল নাম দিয়ে পড়ি নাই। এখন আমরা এখানে এসে অ্যাপারচার ইম্পিডেন্স সেল কাউন্টারে এসে আমরা আবার একটা প্রিন্সিপাল বা একটা ল পড়লাম, সেটা হচ্ছে কাল্টার প্রিন্সিপাল। ঠিক আছে, তাহলে এখন তোমরা জি, বলো ma'am। অ্যাপারচার ইম্পিডেন্স সেল কাউন্টারে কি কারোর কোনো কোয়েশ্চেন আছে? তোমাদের ধরো প্রশ্ন একটু ঘুরায় আসতে পারে যে ঠিক আছে এরকম ল্যাব ইকুইপমেন্টস গুলাতে কি কি থিওরেম ইউজ হইতে পারে সেগুলার উদাহরণ দাও। ঠিক আছে, প্রশ্ন যদি আমি এভাবে ঘুরায় করি তার মানে কি তোমাদের বলতে হবে যে মেডিকেল ইকুইপমেন্ট গুলাতে আমরা একটা হচ্ছে বিয়ার্ট ল্যাম্বার্ট ল, এটা ইউজ করি, আমরা কাল্টার প্রিন্সিপাল এটা ইউজ করি। এখন বিয়ার্ট ল্যাম্বার্ট লর এক্সাম্পল কি? কালারিমিটার, তারপর কালারিমিটার সম্পর্কে যা বলার বললাম। কাল্টার প্রিন্সিপালের উদাহরণ কি? অ্যাপারচার ইম্পিডেন্স সেল কাউন্টার, তারপর সেটা সম্পর্কে যা বলার ছবি আঁকা সেগুলা বললাম। ঠিক আছে, মানে এগুলা তোমাদের কিন্তু একটু মাথায় রাখতে হবে যে তোমাকে কোয়েশ্চেনটা কি করছে শুধু সেইগুলার উত্তর দিবা। এখন আবার এই একই কথা বলি, তোমাকে ধরো প্রশ্নটা এক্স্যাক্টলি এইভাবেই আসলো যে মেডিকেল ল্যাব ইকুইপমেন্ট গুলাতে তুমি কি কি ল সম্পর্কে পড়েছো, কি কি প্রিন্সিপাল সম্পর্কে পড়েছো, সেইগুলার উদাহরণ দাও। ঠিক আছে, এখন তার মানে আমি কিন্তু তোমার কাছে কালারিমিটার এবং অ্যাপারচার ইম্পিডেন্স সেল কাউন্টার এই দুইটা সম্পর্কেই জানতে চাচ্ছি। তুমি যদি আমরা এখন পর্যন্ত টোটাল 4টা ইকুইপমেন্ট সম্পর্কে পড়েছি, তুমি যদি 4টা ইকুইপমেন্ট সম্পর্কে সবকিছু লিখে রাখো, তার মানে আমি ধরে নিব তুমি তো বুঝো নাই, তুমি তো আইডেন্টিফাই করতে পারো নাই, তাহলে তুমি কিন্তু তখন নাম্বার কম পাবা। ঠিক আছে, প্রশ্ন একটু ঘুরায় আসলে এক্স্যাক্টলি কি জানতে চাচ্ছে শুধুমাত্র 2টা পয়েন্টে সেটাই উত্তর দিবা। বুঝতে পেরেছো? এখন বলো তোমরা কেউ কিছু বলতে চাও এই পর্যন্ত?
ম্যাম স্পেকট্রোফটোমিটার যেটা, ওইটাতে তো ম্যাম এক্সপ্লেনেশন আপনার স্লাইডে খুব কমই দেওয়া আছে। হ্যাঁ ওইটার এক্সপ্লেনেশন আরো ডিটেইলস আমরা কোথা থেকে পড়বো? এটা পাবা ইন্টারনেটে পাবা, ঠিক আছে? তুমি যদি একবার গুগল করো স্পেকট্রোফটোমিটার, তাহলেই তোমাকে আরো ছবি সহ আরো স্টেপ বাই স্টেপ আরো অনেক কিছু বলবে, ঠিক আছে? এগুলা যে কোনো কিছু সম্পর্কে, শুধু স্পেকট্রোফটোমিটার বলে না, যে কোনো সাবজেক্টের যে কোনো কিছুই তুমি বই যদি দেখতে ইচ্ছা না করে আরো শর্টকাটে জানতে চাও, তাহলে একটু গুগল করো, তাহলেই সেটা সম্পর্কে অনেক ডিটেলস অনেক কিছু জেনে যাবা, ঠিক আছে? তাহলে এই পর্যন্ত কি কেউ আর কিছু জিজ্ঞেস করবা? এই পর্যন্ত কারো আর কোনো কোয়েশ্চেন আছে? কারো কোশ্চেন নাই? ওকে, লাস্ট ওয়ানে চলে যাই। লাস্ট ওয়ান আজকের জন্য, ফ্লো সাইটোমেট্রি সেল কাউন্টার। ফ্লো সাইটোমেট্রি সেল কাউন্টার দিয়ে কি করে? Flow cytometry is a laboratory method used to detect, identify and count specific cells. আমরা এর আগেরটাতেও সেল কিভাবে কাউন্ট করে সেটাই দেখলাম। এখন ফ্লো সাইটোমেট্রি সেল কাউন্টারে ওই একই জিনিস, ওইটার সাহায্যে আমরা কোন স্পেসিফিক সেলস কে আমরা কাউন্ট করতে পারি, ডিটেক্ট করতে পারি, আইডেন্টিফাই করতে পারি। This method can also identify particular components within cells. This information is based on physical characteristics and or markers called antigens on the cell surface within cells that are unique to that cell type. এই ফ্লো সাইটোমেট্রি সেল কাউন্টারও হচ্ছে আরেকটা ইকুইপমেন্ট যেটার সাহায্যে আমরা সেল কাউন্ট করতে পারি, সেলকে আমরা আইডেন্টিফাইও করতে পারি, ঠিক আছে? শুধু কয়টা গেল সেইটা না, এটা কোন প্রকারের সেল সেগুলো আমরা আইডেন্টিফাই ডিটেক্ট করতে পারি, এবং সেই সেলের মধ্যে যদি কোনো স্পেসিফিকেশন থাকে আলাদা কিছু, সেগুলো আমরা বুঝতে পারি ফ্লো সাইটোমেট্রি সেল কাউন্টারের সাহায্যে। আবার ওই একই কথা, যদি তোমরা এই স্পেকট্রোফটোমিটারের মতো এটা সম্পর্কে বা যে কোনো কিছু সম্পর্কেই যদি আরো বেশি কিছু জানতে চাও, তাহলে গুগল করো একটু, তাহলেই তোমরা অনেক কিছু আরো ডিটেলসে আরো অনেক কিছু অনেক ভার্সন জানতে পারবা, ঠিক আছে? তাহলে এই গেল, এই পর্যন্ত কি কারো কোনো কোয়েশ্চেন আছে? না ম্যাম। তাহলে আজকের এই পর্যন্তই, যদিও ক্লাসটা খুবই কম হয়েছে, যদিও আজকে আর ম্যাম নতুন একটু টপিক। ম্যাম একটু রিভিউ করে দিতেন, আজকে একটু পড়া কম ম্যাম, শুরু থেকে একটু হালকা। এই স্লাইডের রিভিউ, আচ্ছা জি ম্যাম। এটা হচ্ছে আমাদের এই টপিকটার নাম ছিল মেডিকেল ল্যাবরেটরি ইকুইপমেন্ট, জি এবং ম্যাম। এটা হচ্ছে আমাদের CO1 এর অন্তর্ভুক্ত, ঠিক আছে? CO1 এ ছিল তোমার, আমরা এর আগে অ্যাকশন পটেনশিয়াল পড়েছিলাম, মানে একদম প্রিলিমিনারি ইন্ট্রোডাকশন সাব চ্যাপ্টার গুলা, এগুলা আমরা CO1 এর মধ্যে পড়েছিলাম। মেডিকেল ল্যাবরেটরি ইকুইপমেন্ট এটাও CO1 এর অন্তর্ভুক্ত। কারণ জি তো আমরা এখানে যা যা পড়েছি এগুলা তো কোনো কিছুর আন্ডারেই পড়ে না, এগুলা কি হার্ট রিলেটেড কিছু, এগুলা কি ইসিজি রিলেটেড কিছু, এগুলা কি না ম্যাম, ইসিজি না রিলেটেড ম্যাম। কিছু, সেরকম না। এগুলা সবকিছু সম্পর্কেই বলা হচ্ছে র্যান্ডম, তাই এটা হচ্ছে CO1 এর অন্তর্ভুক্ত। আচ্ছা, জি এটার প্রথমেই ছিল যে এখানে আমাদের কি কি মেডিকেল ল্যাবরেটরি ইকুইপমেন্টস এর মধ্যে মেজর ইকুইপমেন্ট গুলা কি কি, এগুলা হচ্ছে কালারিমিটার, ফ্লেম ফটোমিটার, স্পেকট্রোফটোমিটার, ব্লাড সেল অ্যানালাইজার, পিএইচ এন্ড ব্লাড গ্যাস অ্যানালাইজার, ক্রোমাটোগ্রাফ, অটোনালাইজার এটসেট্রা। এবং আমরা আজকে এইটারই কয়েকটা ইকুইপমেন্ট সম্পর্কে আজকে পড়েছি, কালারিমিটার, ফ্লেম ফটোমিটার, স্পেকট্রোফটোমিটার এটসেট্রা সম্পর্কে আমরা আজকেই জেনেছি। আমরা আগের ক্লাসে যেটা পড়েছিলাম যে আমরা এই যে আজকে তো না হয় আমরা অনেক যন্ত্রপাতি সম্পর্কে পড়লাম, ঠিক আছে? এটা দিয়ে কনসেন্ট্রেশন মাপে, ওইটা দিয়ে সেল কাউন্ট করে এটসেট্রা এটসেট্রা। এগুলা লাগবে কোন টেস্টের জন্য, ঠিক আছে?
আমরা ধরো এই ইকুইপমেন্ট গুলার নাম আমরা আগে শুনি নাই, হয়তো আমরা আজকেই প্রথম শুনেছি, ঠিক আছে, কিন্তু একটু দেখি যে এই ইকুইপমেন্ট গুলা দিয়ে যে আমরা কনসেন্ট্রেশন মাপছি, আমরা এই যে এত ব্লাড কাউন্ট করছি, এইগুলা পরিমাপ করে আমরা অ্যাকচুয়ালি কোন টেস্ট গুলা করে থাকি। এখানে একটু তোমাদের ভালো লাগতে পারে, তোমাদের একটু চেনা জানা লাগতে পারে, যেমন ব্লাডের কি কি টেস্ট হয়। ব্লাডের যদি আমি Blood- সেল টেস্ট বলি তাহলে এখানে আছে আরবিসি, ডাব্লিউবিসি, প্লাটিলেট কাউন্ট। আরবিসি মানে কি? আরবিসি মানে বাংলায় লোহিত রক্তকণিকা। ডাব্লিউবিসি ma'am। মানে শ্বেত শ্বেত রক্তকণিকা। রক্তকণিকা, প্লেটলেট মানে অনুচক্রিকা। অনুচক্রিকা। এগুলার সাহায্যে কার কি কাজ? লোহিত রক্তকণিকার সাহায্যে কি হয়? এটা তোমরাই বলেছিলা যে লোহিত রক্তকণিকার সাহায্যে শরীরের সমস্ত জায়গায় প্রত্যেকটা অঞ্চলে আমার অক্সিজেন পাস হচ্ছে, ঠিক আছে? আমার জি। হাত বলো, আঙ্গুল বলো, নখ বলো, সব জায়গায় তো অক্সিজেনের দরকার আছে। এই অক্সিজেনটা হার্টে কিভাবে সার্কুলেট হচ্ছে সেটা আমরা ইসিজি পড়তে গিয়ে, হার্ট পড়তে গিয়ে পড়েছি। কিন্তু হার্ট থেকে যখন এই তোমার অক্সিজেন সমৃদ্ধ রক্ত বের হয়ে যাচ্ছে ধমনীর সাহায্যে, তারপর যে প্রতিটা অঞ্চলে পৌঁছাবে, এটা কে করছে? এটা আরবিসি করছে, লোহিত লোহিত রক্তকণিকা। রক্তকণিকা করছে। এবং লোহিত ম্যাম রক্তকণিকার, হ্যাঁ বলো। ম্যাম আমার একটু আব্বু বাইরে যাবে, তো আমার আব্বুর সাথে যেতে হবে ম্যাম বাজারে। আমি কি লিভ নিবো? লিভ নাও, ঠিক আছে। থ্যাংক ইউ ম্যাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এখন আরবিসি তে একটা এলিমেন্ট থাকে হিমোগ্লোবিন। এই হিমোগ্লোবিনের জন্য এই রক্তটা পাস হচ্ছে। ডাব্লিউবিসি মানে শ্বেত রক্তকণিকা। শ্বেত রক্তকণিকার সাহায্যে, শ্বেত রক্তকণিকার মেইন কাজটা হচ্ছে সে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা জন্মায়, ঠিক আছে? আমাদের ma'am। যে রোগ প্রতিরোধ ক্ষমতা আছে এটা ডাব্লিউবিসির জন্য হচ্ছে। প্লেটিলেটের বাংলা হচ্ছে অনুচক্রিকা। অনুচক্রিকার সাহায্যে রক্ত জমাট বাঁধতে সহায়তা করে। আচ্ছা, এই আরবিসি, ডাব্লিউবিসি, প্লাটলেট এগুলাকে একত্রে যদি তুমি কোথায় কি কাউন্ট আছে এগুলা দেখতে চাও, তাহলে আমাদের সিবিসি, কমপ্লিট ব্লাড কাউন্ট, এই জিনিসটা করতে হবে। কমপ্লিট ব্লাড কাউন্টের মধ্যে এই সমস্ত সবগুলা কাউন্টই থাকে। হেমাটোক্রিট টেস্ট, এটার মানে হচ্ছে, ঠিক আছে, তুমি সিবিসি করাইলা, টোটাল ব্লাড কাউন্ট করাইলা, সেটার কত পার্সেন্টেজ হচ্ছে গিয়ে আরবিসি, লোহিত রক্তকণিকা। তুমি যদি দেখতে চাও যে তোমার রক্তের, টোটাল রক্তের কত অংশ আরবিসি আছে, এটা আমরা হিমাটোক্রিট টেস্টের মাধ্যমে জানতে পারি। এখন তুমি যদি আরবিসি, ডাব্লিউবিসি, প্লেটলেট এবং হিমাটোক্রিট এই টেস্টগুলা সম্পর্কে জেনে যাও, এগুলা সম্পর্কে যদি জানো, বাকিগুলা হচ্ছে ওই টেস্টের রেজাল্টকে অমুক টেস্টের রেজাল্ট দিয়ে ভাগ করলেই হয়ে যাচ্ছে। এগুলা মিন সেল ভলিউম মানে আমি হিমাটোক্রিট যে টেস্টটা আসছে সেটার রেজাল্টকে আরবিসির যে রেজাল্ট আছে সেটা দিয়ে ভাগ করব। মিন সেল হিমোগ্লোবিন মানে হিমোগ্লোবিন ইন গ্রামস পার 100 ml ডিভাইডেড বাই আরবিসি, মানে এগুলাতে নতুন কিছু নাই, তুমি আগে যা যা বের করে আসছো সেগুলাকে একটু যোগ বিয়োগ গুণ ভাগ করলে আমরা বিভিন্ন সেল টেস্ট সম্পর্কে জেনে যাচ্ছি। ব্লাডের কিছু কেমিক্যাল টেস্ট হয়, সেগুলোর মধ্যে আছে অ্যাসিড বেস ব্যালেন্স। পিএইচ কত? পিএইচ মানে হচ্ছে কি এই অ্যাসিড বেস ব্যালেন্সটা কত সেটা। এটা আমরা কেমিস্ট্রিতে আগে পড়তাম। নরমাল পিএইচ এর ভ্যালু হচ্ছে 7 পয়েন্ট সামথিং থাকে, এখানে একটা রেঞ্জ বলে দিয়েছে 7.36 থেকে 7.44। গ্লুকোজ টেস্ট, এটার মানে হচ্ছে আমরা যদি ডায়াবেটিক্স মাপতে চাই, তার সুগার লেভেল কত, তাহলে আমরা গ্লুকোজ টেস্ট করি। আমরা যদি সকালবেলা রাতে ঘুমাই কিচ্ছু না খেয়ে যদি সকালবেলা টেস্টটা করি, সেটাকে বলা হয় যে ফাস্টিং এর টেস্ট। আমি যদি র্যান্ডম কোন একটা সময় ডাক্তারের চেম্বারে গিয়ে একটা ডায়াগনস্টিক সেন্টারে গেলাম, ব্লাড টেস্টটা দিয়ে আসলাম, সেটাকে তখন বলে র্যান্ডম টেস্ট। তুমি সময় কোনো কিছু নির্ধারণ করো নাই, তুমি খাওয়ার আগে গেছো না খাওয়ার পরে গিয়েছো, সেটা হচ্ছে র্যান্ডম তোমার গ্লুকোজ টেস্ট। নন প্রোটিন নাইট্রোজেন সাবস্টেন্স, এগুলোর মধ্যে আছে অ্যামাইনো অ্যাসিড, পেপটাইডস, ইউরিয়া অ্যাসিড, ইউরিক অ্যাসিড, এইগুলা কতটুকু আছে সেটা জানতে পারবা। লিপিডস এর মধ্যে আছে কোলেস্টেরল কিংবা ট্রাইগ্লিসারিড টেস্ট। কোলেস্টেরল জিনিসটা যেমন, কোলেস্টেরলের মধ্যে কিছু খারাপ কোলেস্টেরলও আছে, কিছু ভালো কোলেস্টেরলও আছে। খারাপ কোলেস্টেরল গুলোর জন্য এই যে আমরা এর আগে হার্ট পড়তে গিয়ে এভি ব্লক সম্পর্কে পড়েছি,
যে আর্ট্রিয়াম এবং ভেন্ট্রিকুলারের মধ্যবর্তী রাস্তাটা ব্লক হয়ে যাবে, এই ব্লকটা কিন্তু কোলেস্টেরল জমে জমে হইতে পারে, ঠিক আছে? তো কোন কোলেস্টেরলের কোন মাত্রায় আছে এগুলারও কিছু রেঞ্জ থাকে, সেগুলাও তুমি ব্লাড টেস্টের মাধ্যমে জানতে পারবা। প্রোটিন টেস্টের মধ্যে আছে প্লাজমা অ্যালবুমিন, গ্লোবিনস, ফাইব্রোনাইট্রোজেন এটসেট্রা তুমি জানতে পারবা। এনজাইম টেস্ট আছে, স্টেরয়েড টেস্ট আছে, এই সমস্ত বিভিন্ন কেমিক্যাল ব্লাড টেস্ট আমরা করতে পারি। এরপরে কিছু টেস্ট আছে সেরোলজিক্যাল টেস্ট, মানে অ্যান্টিবডি কিংবা অ্যান্টিজেন টেস্ট, ক্লাম্পিং অফ সেলস ডিউ টু এডিশন অফ অ্যান্টিজেন। তোমার শরীরে কি কোনো প্রকার অসুখের জন্য, কোনো পার্টিকুলার অসুখের জন্য কোনো প্রতিরোধ ক্ষমতা আছে কি নাই, ইয়েস অর নো, ঠিক আছে? কি পরিমাণ আছে সেইটা না, তোমার মধ্যে কি করোনা রোগের প্রতিরোধ ক্ষমতা আছে নাকি নাই, যদি জাস্ট ইয়েস অর নো রিপ্লাইটা এরকম হয়, সেটা হচ্ছে অ্যান্টিজেন টেস্টের মাধ্যমে। আর তোমার মধ্যে ঠিক আছে রোগ প্রতিরোধ ক্ষমতা আছে, করোনা রোগের তোমার প্রতিরোধ ক্ষমতা আছে, কতটুকু আছে এটা আমরা অ্যান্টিবডি টেস্ট থেকে জানতে পারি। অ্যান্টিজেন টেস্টটা তোমাকে ইয়েস অর নো বলছে, অ্যান্টিবডি টেস্টটা তোমাকে পরিমাণ সহ বলছে। ব্যাকটেরিওলজিক্যাল টেস্ট মানে হচ্ছে গিয়ে কিছু কালচার টেস্ট, তোমার অমুক স্যাম্পলের মধ্যে কি কোনো ব্যাকটেরিয়া জন্মাচ্ছে নাকি জন্মাচ্ছে না। অনেক সময় ইউরিন ইনফেকশন হইলে ইউরিনের কালচার করতে দেয়। তোমার কোনো নর্মাল রোগ শোক হইলে তোমাকে না হয় একটা নর্মাল ইউরিন টেস্ট করতে দেয়, যেটার রেজাল্টটা তুমি সকালে দিলে তোমাকে দুপুরবেলা দিয়ে দিবে। ইউরিনের কালচার হইলে যেটা হয়, তোমার সেটার মধ্যে কিছু সলিউশন মিলে সেটা 2-3 দিন ওয়েট করে যেখানে কোনো ব্যাকটেরিয়া জন্মাচ্ছে কিনা, মানে কালচার টেস্টের রিপোর্ট সবসময় ফেরত দিতে 2-3 দিন লাগে, ঠিক আছে? আরেকটা আছে হিস্টোরিক্যাল টেস্ট, এটার মধ্যে আছে বায়োপসি। বায়োপসির একটা বড় কারণ হচ্ছে গিয়ে যখন কখনো কোথাও ডাক্তাররা ক্যান্সার সাসপেক্ট করেন, তখন সেই জায়গাটার একটা বায়োপসি টেস্ট করতে দেন, তখন সেই জায়গা থেকে একটুখানি কেটে নিয়ে সেটা টেস্ট করা হয়, ঠিক আছে? এখন তোমার বায়োপসি টেস্ট হয়তো হইতে পারে যে তোমার ঠোঁটে হয়েছে, তোমার একটা ঘা হয়েছে সেটা শুকাচ্ছে না, বা যেখানে হচ্ছে সেই জায়গাটাতে অনেকদিন ধরে যদি মানে না সারে, তখন অনেক সময় ডাক্তাররা বায়োপসি টেস্ট করেন। যদি শুধুমাত্র ক্যান্সারের জন্যই হয় সেটা না, ধরে নাও তোমার কোথাও একটা ঘা হয়েছে, ডাক্তার ফার্স্ট এটা ছাড়ার জন্য এমনিতেই কিছু ওষুধ দিচ্ছেন, অনেকদিন হয়ে গেছে এটা তো ঠিক হচ্ছে না, তখন এটার আরো ইনভেস্টিগেশনের জন্য সেই জায়গাটাতে একটা বায়োপসি টেস্ট করা হয়, ঠিক আছে? এগুলা হচ্ছে বিভিন্ন টেস্ট সম্পর্কে আমরা জানলাম, আর তারপরে বিভিন্ন ইকুইপমেন্ট সম্পর্কে তো আমরা আজকেই জেনেছি, ঠিক আছে? জি। এই হচ্ছে এই স্লাইডের কথা। ওকে ম্যাম, আর কেউ কি কিছু বলতে চাও? আর কারোর কিছু বলার আছে? নো মিস। তাহলে শেষই করে দেই আজকে, একটু পর তো আজানও হ্যাঁ, ম্যাম। পড়ে যাবে, ঠিক আছে? আর কেউ কিছু বলবা না, তাই তো? তাহলে আমি শেষ করছি, ঠিক আছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।